নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে বকরি বৃহস্পতি, যে কিছুদিনের মধ্যে তার বক্রগতিতে বৃহস্পতির প্রবেশ করছে এবং সেই প্রবেশ যে সময় সেটা প্রায় 118 দিন থাকবে এবং 118 দিন পরে বৃহস্পতি পুনরায় মার্গী হবে। এই বকরি থাকাকালীন বৃহস্পতির যে নেচার এবং তার যে বিহেভিয়ারাল অ্যাটিটিউড এবং আমাদের প্রতি তার যে কাজকর্মের ক্ষেত্রে কিছুটা প্রকারভেদ ঘটতে চলেছে তার উপরই মুখ্যত আলোচনাটা রাখব এবং তারপরে লগ্নভিত্তিক খুব সংক্ষিপ্ত আকারে বলবো, কিন্তু বুলেট পয়েন্টসে বলবো যাতে মাথায় থাকে ব্যাপারটা আপনাদের। দেখুন, বকরি গ্রহ নিয়ে অনেকবার আলোচনা করেছি, বক্রতা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। বৃহস্পতির যদি অ্যাজ এ হোল বক্রতার নেচার যদি ধরেন যে বকরি বৃহস্পতি কিরম ফল দেয়, কোনো গ্রহ বকরি হলে তার ফল প্রদানের ক্ষেত্রে কিরকম ক্ষেত্রে তার পার্থক্য আসে, সেটার একটা নর্মাল একটা প্রেডিকশন আছে। আর বাদবাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন ঘরে বা কত ডিগ্রি বা কোন নবাংশের মধ্যে তার বক্রগতিটা সংগঠিত হচ্ছে এবং সেই সময় অন্যান্য বড় প্ল্যানেট বিশেষত শনি কোথায় রয়েছে বা মঙ্গল কোথায় রয়েছে, শুক্র কোথায় রয়েছে বা তাদের গোচরটা কোন ডোমেইনের মধ্যে স্বীকৃত রয়েছে আর কি, সেইটা মুখ্যত আমাদের পর্যবেক্ষণটা করতে হয় এবং তার উপরে প্রত্যেকটা ছকের উপরে অ্যাবস্ট্রাক্ট আলোচনাটা করতে হয়। তো আলোচনা শুরুর আগে একদম ডিটেলড আপনাদের আমি একটু ডেটগুলো রিমাইন্ড করিয়ে দিই। সেটা হচ্ছে এই মাসের 29 তারিখে 29/7/2022 রাত 1:32 বৃহস্পতি বকরি হবে। কত ডিগ্রিতে বকরি হবে না, এই বকরি যে পার্টিকুলার ডিগ্রিটা থাকবে 14 ডিগ্রি 34 মিনিট এবং 56 সেকেন্ডে বকরি হবে এবং এই বক্র থাকার সময় বৃহস্পতি বৃশ্চিক রাশির নবাংশে থাকবে এবং তারপরে ও পেছন দিকে চলতে থাকবে। বৃহস্পতি যখন বক্রগতিতে চলে তখন মোটামুটি 10 ডিগ্রি পর্যন্ত ও নিচের দিকে নেমে আসে। তো সেই একদম যে এক্সট্রিম পয়েন্টটা যেখানে গিয়ে আবারও ইনার্শিয়ার জায়গায় তৈরি করবে, মার্গী হওয়ার জায়গায়, সেটা হচ্ছে 24শে নভেম্বর ভোর 4:48 বৃহস্পতি বক্র ত্যাগ করে মার্গী হবে। যে ডিগ্রিটা আছে সেটা হচ্ছে 4 ডিগ্রি 39 মিনিট 30 সেকেন্ড। বুঝতে পারছেন, পুরো বক্রগতিটাই সংগঠিত হবে শনির নক্ষত্রে 26 নম্বর। আর যখন বৃহস্পতি বক্র ত্যাগ করবে সেই সময় সিংহ রাশির নবাংশে থাকবে, অর্থাৎ বৃশ্চিক ছেড়ে ও তুলায়, তুলা থেকে কন্যা, কন্যা থেকে সিংহ, 3টে নবাংশ চেঞ্জ করবে। তারপরে 24 তারিখের পরে আস্তে আস্তে ও গতি নেবে। গতি নিয়ে ওর যে অ্যাকচুয়ালি ততক্ষণ পর্যন্ত গ্রহ পূর্ণ গতি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত যে ডিগ্রিতেও গিয়ে বকরি হয়েছে সেই বক্রত্যাগটা না করা পর্যন্ত, সেই ডিগ্রিটা ক্রস না করা পর্যন্ত। মানে আমরা 14 ডিগ্রি 34 মিনিট ক্রস করতে করতে বৃহস্পতির মোটামুটি দেখবেন যে জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে যাবে। তারপর থেকেও ফুল ভেলোসিটি নেবে এবং সেটা নিয়েও আলটিমেটলি সামনের বছরে 22শে এপ্রিল 2023 সালে ও মেষ রাশিতে প্রবেশ করবে। তো এই হচ্ছে বৃহস্পতির এই প্রথম অনেক বছর পরে, নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স, তো বৃহস্পতি একটি ঘরেই বক্র অবস্থায় থাকছে এবং মার্গী অবস্থায়ও থাকছে এবং সেটা মেষেও থাকবে, বৃষতেও থাকবে। তো এই পুরো প্রসেসটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তার কারণ আমি অনেকবার আলোচনায় বলেছি যে অ্যাস্ট্রোলজির চর্চা যতদিন ধরে করি তার মধ্যে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি যত ছক দেখার সুযোগ পেয়েছি তার মধ্যে এই বছরটি একটু ডিফারেন্ট অন্যান্য বছরের থেকে। এই বছরে মোটামুটি 12ই মে অনওয়ার্ডস যেটা চলে গেছে এবং অলমোস্ট সামনের বছরের জানুয়ারি মাসের
প্রায় 21-22 তারিখ পর্যন্ত সময়টা একটু ডিস্টার্বিং যাবে। তার মধ্যে 7-8 তারিখ ডিসেম্বর মাসের এই সময়টা পর্যন্ত একটু বেশি ফ্লাকচুয়েটিং আছে। অনেক কিছু পরিবর্ধন সেগুলো আপনারা দেখতে পারবেন এবং সেগুলোর আপনাদের কাছে খুব অদ্ভুত লাগবে যেরকম ঘটনা ঘটতে চলেছে। আমি প্রচুর জিনিস বলেছি, যারা নিয়মিত ফলো করে তারা জানে, তো সেগুলো প্রত্যেকটাই কার্যকরী অবস্থায় দেখতে পারবেন। শনি বকরি রয়েছে, বৃহস্পতি মার্গী রয়েছে, এরকম সিচুয়েশন যখন থাকে, অর্থাৎ শনি বকরি হয়েছে 5 জুন এবং বৃহস্পতি মার্গী হচ্ছে তার থেকে নিয়ার অ্যাবাউট 45-50 দিনের মতন পরে। তো এই সময়টাকে আমরা বলি মানে অকার্যকর সময় অ্যাকচুয়ালি। মানে এই সময় কোনো কাজই পূর্ণাঙ্গ শেপ নেবে না, আর যদি সেটা নেয়ও প্রত্যেকের ছকের ক্ষেত্রে তো হবে না, প্রত্যেকটা ছকের একটা নিজস্ব একটা স্ট্যাটিউট আছে, সেই অনুসারে সেটা কাজ করবে। তো সেক্ষেত্রে বলবো, দেখবেন সমাজের প্রায় 75-80% হরোস্কোপের ক্ষেত্রে কিন্তু এই সময়টা নাল টাইম যাবে, খুব একটা কার্যকরী নয়। আপনি একটা পরীক্ষার প্রিপারেশন নিলেন, যতটা নিলেন ততটা এক্সিকিউট করতে পারলেন না। আপনি একটা কাজ করবেন যেটা মনস্থির করেছেন যে আমি একটা এই কাজ করব, যতটা মনস্থির করছেন ততটা করতে পারছেন না। হ্যাঁ, সমাজের 15-20% লোক থাকবে যাদের ক্ষেত্রে তার ছকের কম্পোজিশন অনুসারে এই সময়টা তাকে কিছুটা ডিভিডেন্ড দিতে পারে, কিন্তু কম্প্রিহেন্সিভ সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রেই কিন্তু এই সময়টা প্রযোজ্য। স্যাটার্ন বকরি থাকাকালীন অবস্থায় মানুষের কর্মের ক্ষেত্রে তার কনস্ট্রেইনস অনেক বাড়িয়ে দেবে, আর বৃহস্পতি মার্গী থাকাকালীন সে তার উল্টো ফল দেওয়ার চেষ্টা করবে। দুজনের মধ্যে যুদ্ধ হবে, যখন যুদ্ধ তো হবে না অ্যাকচুয়ালি, মতাদর্শগত যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা আমাদের জীবনের কার্যকরিতাটাকে নেগেটিভ দিকে নেবে বা তার গতি স্লথ করে দেবে। এই জন্যই সময়টাকে আমি অ্যাকচুয়ালি বলছি নাল টাইম, বা নাল টাইম আসার কাছাকাছি এই ফেজটা। এবার বকরি হয়ে যাওয়ার পরে তার ফেজটা সম্পূর্ণ আলাদা। বৃহস্পতি বকরি থাকাকালীন কি হয়, বৃহস্পতি কিসের প্ল্যানেট না, বৃহস্পতি কালপুরুষের 9ম এবং 12 ঘরের প্ল্যানেট, রবি থেকে 5th হাউসের প্ল্যানেট। 8th হাউসটাকে আমি এই কারণে ধরছি না কারণ ওটা বৃহস্পতির স্বক্ষেত্র হলেও ওটা বৃহস্পতির মূল ত্রিকোণ নয়, মেইন ঘর কিন্তু ধনু বৃহস্পতির, তো সেই হিসেবে 5th হাউসের ঘর। তো পঞ্চম ভাব থেকে কি হয়, আমাদের সমস্ত রকম ডেভেলপমেন্ট 5th হাউস থেকে দেখা হয়, সমস্ত রকম। সেটা জীবনে হায়ার এডুকেশন, জীবনে ধরুন কোনো লং টার্মের কোনো খুব প্রতিষ্ঠিত জায়গার সাথে যুক্ত থাকা, জীবনের যে কোনো কিছুতে পার্মানেন্সি আনা, বিবাহ হলো একটা পার্মানেন্ট ঘটনা, সন্তান আসলো একটা পার্মানেন্ট ঘটনা। হ্যাঁ, যদি মানে দুর্ভাগ্যবশত যদি কোনো মিসহ্যাপ না হয় তাহলে এগুলো জীবনে আপনি একটা সার্ভিস পেলেন, বেটার। আপনি যদি মানে ফ্লাকচুয়েটিং না হন বা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী না হন, তাহলে সবাই চেষ্টা করে আমি একটা মোটামুটি চাকরি পেয়ে গেছি সুতরাং এটাতেই আমি শান্তি মতন থাকি, তো সেটাই সে চেষ্টা করে। তো যে কোনো জিনিসের পার্মানেন্সি এবং তার সাথে ধীরে ধীরে বিকাশ, সেটা গঠনমূলক জিনিস, যে কোনো কনস্ট্রাকটিভ জিনিসের সাথে 5th হাউস যুক্ত। কারোর প্রতি আপনার প্রেম প্রণয় আছে, সেই সম্পর্কটাকে অ্যাডিশন হবে, জুপিটার অ্যাডিশনের সাথে যুক্ত। আপনি জ্ঞান আরোহণ করছেন, জ্ঞান কি আপনার জীবনে যুক্ত হচ্ছে, তো যে কোনো জিনিস যুক্ত হওয়াকে আমরা যোগ বলি। তো সেই যুক্ত হওয়ার প্রসেসটা জুপিটার তার যোজকের কাজ করে। জুপিটারকে আমরা কেন গুরু বলি, আমাদের ইনিশিয়াল যে এডুকেশন সেখানে স্পিরিচুয়াল এডুকেশনটা অল্প অল্প করে হয়, শুরু হয় একসাথে কিন্তু অল্প অল্প করে হয়, এবং মেটেরিয়াল এডুকেশনটা একটু বেশি হয় কারণ তখন আমাদের ধাত্রটা নির্মাণ করতে হয়, একটা পাত্র নির্মাণ করতে হয়। হ্যাঁ, মানে স্যাটার্ন আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে অমৃত, কিন্তু রাখবেন কোথায়, তো পাত্রটা তো খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে। তো এই ধারকত্বটা নির্মাণ করবে হচ্ছে জুপিটার, পেডিস্টালটা। আপনি যদি পড়তেই না পারেন বা কি করে শুনতে হয় সেই পদ্ধতিই না জানেন, বা আপনার যদি বিহেভিয়ারাল অ্যাটিটিউডই খুব ঠিক না থাকে, তাহলে আপনি কোনো জ্ঞানই আরোহণ করতে পারবেন না প্রপারলি। এই ধরনের যে সমস্ত লজিস্টিক্স আছে
সেটা পুরোটাই জুপিটার আমাদের প্রদান করে। আমি অনেক ক্ষেত্রে দেখবেন একটি শব্দ বা একটি ফ্রেজ ইউজ করি, রিড বিটুইন দ্য লাইন্স। এই রিড বিটুইন দ্য লাইন্স কিন্তু আমি মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে দেখেছি, অনেক এডুকেটেড মানুষের ক্ষেত্রেও কিন্তু থাকে না। এটা কিন্তু স্পিরিচুয়াল নলেজের অভাবের জন্য থাকে না। মানুষ এত উদ্গ্রীব হয়ে যায় কোনো কিছু বলবার জন্য, মানে সে তখন লেন্থ অ্যান্ড ব্রেথ জ্ঞান করে না, শোনে কম সেক্ষেত্রে। তো এইগুলো সমস্ত কিছুই আমাদের ডিসিপ্লিন, মানে ব্রিচ অফ ডিসিপ্লিন এবং স্পিরিচুয়াল এডুকেশনের অভাবের জন্য ঘটে। বিশ্বাস বোধটাই মানুষের নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে থেকে আসে। এবার গুরু আমাদের কি করে, বৃহস্পতি প্লেস দ্য রোল অফ এ গুরু। গুরু আমাদের কি করে, গুরু আমাদের নলেজ দেয়, যেটাকে আমরা বলি লাইট। সেই লাইটটা হচ্ছে মানে সমার্থক শব্দ, জ্ঞানের আলো অ্যাকচুয়ালি। আপনার সোল এনলাইটেন্ড হচ্ছেন সেটার দ্বারা। তো সেই ধরনের ধরুন তথ্য, সমস্ত কিছু মেটেরিয়াল, ইনিশিয়াল মেটেরিয়াল নলেজের যে সমস্ত কিছু বিবরণ আছে, ডেসক্রিপশন আছে, তো সমস্ত কিছু জুপিটারের থেকেই আমরা পাই এবং সেটাই আমরা পরবর্তীকালে আমাদের মেটেরিয়াল লাইফ চালানোর জন্য আমরা অ্যাপ্লাই করি। একান্ত যদি আমরা সেজ না হই, তো সেক্ষেত্রেও সেজ হলেও আমাদের কিছু মেটেরিয়াল জীবনযাপন করতে, কারণ আমাদের লাইফটা তো মেটেরিয়াল। আমি তো অ্যাবস্ট্রাক্ট জীবনযাপন করতে পারবো না, দেহটা মেটেরিয়াল, পুরো পৃথিবীটাই মৃত্যুলোক, সুতরাং পুরো মেটেরিয়াল জগৎ এটা। তো এই জগতের মধ্যে আপনাকে স্পিরিচুয়াল জায়গায় যেতে গেলেও মেটেরিয়ালকে অবলম্বন করেই যেতে হবে, তার বাইরে কিছু উপায় নেই। কিন্তু সেটার প্রয়োগটা যাতে ঠিক জায়গায় হয় সেটাই দেখতে হবে। তো জুপিটার সেই প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল আর কি প্লে করে। আমাদের হায়ার এডুকেশন, আমাদের যে কোনো রিসার্চ রিলেটেড কাজ, আমাদের চরিত্রের মধ্যে একটা খুব বলিষ্ঠ ব্যক্তিত্ব আনা, কিন্তু কাউকে হেয় নয়, সন্তানদের সাথে অত্যন্ত উৎকৃষ্ট ব্যবহার, বা আপনি যদি মধ্যেখানের মানুষ হন, মানে আপনার সন্তান আছে, পিতা আছে, মানে ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, দুটোই আপনার আছে, অ্যান্ড ইউ আর দ্য কমন ক্যারেক্টার। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে প্রপার ব্যালেন্স করা, কাউকে অসম্মান না করা, একটা জেনারেসিটি নর্মাল মেনটেইন করা, এটা কিন্তু জুপিটারের বেসিক জায়গা। তার সাথে সমস্ত প্রকার অ্যাডিশন, আপনি একা ছিলেন, বিবাহ করলেন, দুজন হলো, সেখান থেকে উদ্ভূত সন্তান সন্ততি হলো, সংখ্যা বাড়লো, পরবর্তীকালে তারা বড় হলো, এডুকেটেড হলো, সেটাও তো আপনারই অ্যাকচুয়ালি এক্সটেনশন হচ্ছে না। আপনার সন্তান যদি জীবনে প্রতিষ্ঠিত হয় প্রপারলি, তার মধ্যে ব্যালেন্স অফ এডুকেশন যদি থাকে, সেটাও অ্যাকচুয়ালি আপনারও কিন্তু একটা বিরাট জায়গা, আপনারই তো এক্সটেনশন, মানে পেরেন্টসেরই তো এক্সটেনশন। তো সমস্ত কিছু অ্যাডিশনের সাথে জুপিটার যুক্ত থাকে, আর সমস্ত কিছুর বিয়োগ সাবস্ট্রাকশনের সাথে শনি যুক্ত থাকে। শুধুমাত্র পিওর নলেজ ব্যতি রেখে স্যাটার্ন অন্য কিছু মেটেরিয়াল জিনিসের সাথে আপনাকে কখনো যুক্ত করবে না। শুধু পিওর নলেজ, পিওর নলেজ মানে পুরোটা স্পিরিচুয়াল নলেজ, সেখানে কোনো মেটেরিয়াল জিনিসের কোনো নেই। আমি সেই কারণে বললাম বৃহস্পতি ধাতুর নির্মাণটা সাহায্য করে, তার উপরে অমৃতটা স্যাটার্ন প্রদান করে। এই দুটোর মধ্যে ব্যালেন্স যখন ঠিক না হয়, তখন আমাদের সামাজিক, মানসিক, শারীরিক সব জায়গায় ইমব্যালেন্সেস, সোসাইটি সমস্ত জায়গায় ইমব্যালেন্সেস তৈরি করে। তো বকরি যখন হয়ে যায় তখন কি হয়, বকরি হওয়ার সময় যে যার নিজস্ব কক্ষপথে, প্রত্যেকটা গ্রহ তার নিজস্ব কক্ষপথে উপবৃত্তাকার কক্ষে সূর্যকে পরিভ্রমণ করছে। তারা এক একটা তলে রয়েছে, 3 ডিমেনশনাল। কেউ যে পৃথিবীর সাথে প্লেটের মতন ভাববেন না, বইয়ের পৃষ্ঠাগুলো 2 ডিমেনশনাল হয়। তো 2 ডিমেনশনাল পেজে এখন তো তবু 3D পিকচার সহজে আঁকা যায়। আমরা যখন পড়াশোনা করেছি তখন 2D পিকচারই আঁকা হতো। মানে ইনিশিয়ালি দেখে মনে হবে যে ওটা তো একটা কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মতন, 2D আর কি। ওটা যে অ্যাকচুয়ালি পোলার কোঅর্ডিনেট, এবং সেটা বিভিন্ন তলে এক একজন রয়েছে। হ্যাঁ, সূর্য থেকে একটা দূরত্বে রয়েছে, আপনি যদি একটা সরলরৈখিক ডিস্টেন্স মাপেন সেটা অনেক দূরে, কেউ কারোর দূরত্বের মধ্যে আসছে না। কিন্তু পৃথিবী যদি, সূর্য এটা হয়, পৃথিবী যদি এই তলে ঘোরে, তো বৃহস্পতি এরম ঘুরতে পারে, শনি আবার এরম ঘুরতে পারে। কেউ কারোর নিজস্ব, মানে এক লেয়ারে নেই। এটাকে 3 ডিমেনশনাল মুভমেন্ট বলা হয়।
একমাত্র শুক্র আছে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরে। সেই জন্য শুক্রকে দেখবেন সবসময় সূর্য যখন ডোবে তখন সন্ধেবেলায় পশ্চিম আকাশে দেখা যায়, আমরা ইভিনিং স্টার বলি, আর সকালবেলা সেটাকেই যারা খুব ভোরে ওঠে তারা দেখতে পায় মর্নিং স্টার বলি, একদম জল করে। শুক্রের কাজই জল করা, যত রকম কৃত্রিমতা সমস্ত কিছু শুক্র। হ্যাঁ, তো শনি যখন বৃহস্পতি যখন বকরি হবে তখন কি হবে, যে যার নিজস্ব কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে। আমি খুব সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যারা ধরুন এত এই 3D 2D এত কিছু বোঝেন না কিন্তু সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট আছে তাদের জন্য বলছি। মনে করুন আমি এই চেয়ারটায় বসে আছি, চেয়ারটায় বসা, আমার সামনে একটা মোবাইলে রেকর্ড হচ্ছে। এবার আমি কত দূর পর্যন্ত ক্যামেরাটার সামনে যেতে পারবো? যদি খুব সামনে যাই তাহলে কি হবে, আমি জানি না এর ভিজুয়াল ক্লিয়ারেন্স কতটা আছে, আমার থেকে মোটামুটি ধরুন 3 ফুট দূরে আছে এখন মোবাইলটি। তো দেখা যাবে যদি 1 ফুটের মধ্যে চলে যাই তো আমার শুধু একটা এত বড় মুখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। তো একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করা যায়, যাতে ধরুন হাফ অফ দ্য পোর্শন, আমি তো আমাকে দেখতে পাচ্ছি এখানে, তো হাফ অফ দ্য পোর্শন রেকর্ড হচ্ছে এখানে। তো এটাকেই বলা হচ্ছে যে যতটা তার কক্ষপথের মধ্যে এই মুহূর্তে যে রাশিতে রয়েছে, যে রাশিতে রয়েছে সেই রাশিতে অবস্থান করাকালীন আমরা পৃথিবী থেকে মেজার করছি। তো জুপিটার এই মুহূর্তে পাইসিসে রয়েছে, মীন রাশিতে রয়েছে। তো মীন রাশির মধ্যে যে কক্ষপথের মধ্যে পৃথিবীর যতটা নিকটস্থ আসা সম্ভব সেই নিকটস্থ অবস্থায় রয়েছে, সেটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে একরকম নিকটস্থ হবে, বৃষ রাশির ক্ষেত্রে একরকম নিকটস্থ হবে। এই নিকটস্থ হওয়ার যে দূরত্বটা, সেই দূরত্বটা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, তার ফলে প্রত্যেক বকরি থাকাকালীন অবস্থায় ফল এক দেবে না, এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা গ্রহের ভাবগত ডিফারেন্স আছে, সেই ভাবগত ডিফারেন্সের জন্য ফল দেবে অন্যরকম। প্রত্যেকটা গ্রহের নেচার আলাদা আছে, সেই নেচারের জন্য ফল দেবে অন্যরকম। অনেকগুলো বিষয় আছে কিন্তু এখানে মনে রাখবেন না বকরি হলেই যে আপনার সবচেয়ে কাছে। হ্যাঁ, যেগুলো পৃথিবীর একদম কাছের গ্রহ, মনে করুন মঙ্গল পৃথিবীর কাছের গ্রহ, তো মঙ্গল যখন বকরি হয়, আমি বারবার কেন বলি যে বকরি অবস্থায় মঙ্গলের এফেক্ট সব থেকে বেশি আছে, কারণ পৃথিবীর সবচেয়ে নিকটে থাকে। চন্দ্র পৃথিবীর চারিদিকেই ঘুরছে, সুতরাং চন্দ্র তো আর সূর্যের চারিদিকে, অ্যাকচুয়ালি সবাই আমরা সূর্যের চারিদিকে ঘুরছি, আমরা তো চন্দ্রকে নিয়েই সূর্যের চারিদিকে ঘুরছি। কিন্তু অ্যাপারেন্টলি আমি যখন পৃথিবী থেকে ক্যালকুলেশনটা করছি তখন সূর্যকে তো আমি স্থির ধরে নিচ্ছি, শুধু চন্দ্রের ক্যালকুলেশনটা করছি। সেই জন্য চন্দ্র কখনো মার্গী কখনো বকরি হবে না, সবসময় মার্গী। আর আমি যখন সূর্যের ক্যালকুলেশন করছি, যখন চন্দ্রকে আমি ফিক্স ধরে নিচ্ছি বা চন্দ্রকে আমি ইগনোর করে ফেলছি, মনে করুন চন্দ্র নেই, চন্দ্র তো পৃথিবীরই একটা অংশ, মনে করুন পৃথিবীর মধ্যেই রয়েছে, এবং তার থেকে সূর্যকে কনসিডার করছি, সুতরাং সে সবসময় মার্গী থাকবে, কখনো বকরি হবে না। কিন্তু আমি যখন অন্য কোনো প্ল্যানেটকে করছি, সেই প্ল্যানেটটা তো পৃথিবীর চারপাশে ঘুরছে না, সেই প্ল্যানেটটা ঘুরছে সূর্যের চারপাশে, সুতরাং আমিও সূর্যের চারপাশে ঘুরছি। সেই জন্য সেই প্ল্যানেট কখনো বকরি হবে, কখনো মার্গী হবে, কারণ এটা দুটো সেট অফ মোশনস আছে এখানে। এই দুটো সেট অফ মোশনসকে একটা সেট অফ মোশনে যখন আনবো, তখন তার মধ্যে গতিবেগের অ্যাপারেন্টলি আদান প্রদান হবে, অ্যাকচুয়ালি কেউ বাড়ছে কমছে না। ইট সিমস টু বি, এটা মনে, ইট অ্যাপিয়ার্স টু বি, এটা মনে হবে আমাদের যেন গ্রহটা পেছন দিকে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে সরল রৈখিক উদাহরণ, আমি তো আর পোলার উদাহরণ এখন ফ্রেমে দিতে পারবো না, সেটা খুব কঠিন একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। মনে করুন দুটো ট্রেন যদি পাশাপাশি যাচ্ছে, একটা 50 কিলোমিটার, একটা 45 কিলোমিটার, যে একই দিকে যাচ্ছে, গতিবেগে যাচ্ছে দুজনে, তো দুই ট্রেনের জানলা দিয়ে দুজন যাত্রী একে অপরকে দেখছে। তো যে ট্রেনের বেগ বেশি সেই ট্রেনের যাত্রী, যেই ট্রেনের বেগ কম সেই যাত্রীর দিকে তাকালে মনে হবে সে 5 কিলোমিটার বেগে পেছন দিকে চলে যাচ্ছে। ঠিক ভাইসি ভার্সা, উল্টো দিকের যাত্রীটি যার গতিবেগ কম, সে যদি জোরে গতিবেগে ট্রেনটার দিকে শুধু ওই যাত্রীটার দিকে তাকায়, অন্য কিছুর দিকে তাকাবে না, মনে হবে 5 কিলোমিটার বেগে, বেগটা তো আর মেজার করা যাবে না যেহেতু আমরা অঙ্কের খাতিরে বলছি, 5 কিলোমিটার বেগে সামনের দিকে এগোচ্ছে, কিন্তু অ্যাপারেন্টলি দুজনেই কিন্তু একই দিকে যাচ্ছে। এটাকে বলা হয় রিলেটিভ মোশন। এখানে রিলেটিভ মোশনটা অ্যাপ্লিকেবল হয়,
যখন কাছে আসে তখন সবাই ঘুরছে, এমন একটা সিচুয়েশন আসবে যখন মনে হবে যেন এই গ্রহটা পৃথিবী থেকে পেছন দিকে চলে যাচ্ছে। সেই ফেজটা হচ্ছে বকরি ফেজ। কেউ পেছন দিকে যাচ্ছে না, সবাই, তার গতিবেগও কমছে না। গতিবেগ যদি কমে যায় তো সূর্যের গায়ের ওপর গিয়ে পড়বে, আর গতিবেগ যদি ওর থেকে বেড়ে যায় তাহলে সূর্য থেকে ছিটকে চলে যাবে। সেন্ট্রিপিটাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স দুটোর মধ্যে ব্যালেন্স আছে বলেই গ্রহগুলো একটা নির্দিষ্ট জায়গায় ভগবান সেট করে রেখেছেন এবং তারা ঘুরছে। এই বেগের যদি সামান্য, পৃথিবীর ভেলোসিটি হচ্ছে সূর্যের চতুর্দিকে ঘোরার 29 কিলোমিটার প্রতি সেকেন্ডে যায় টেন্টেটিভলি। বুঝতে পারছেন? 1 সেকেন্ডে আমাদের সবার বেগ হচ্ছে 29 কিলোমিটার। আমরা কি অনুভব করতে পারি? একটা পিঁপড়ের বেগও তাই, একটা হাতির বেগও তাই, আমাদের মতন মানুষের বেগও তাই। আমরা অনুভব করতে পারি না। একটা গাড়ি যখন চলে, অনেক বড় গাড়ি বিশেষত, যদি খুব রাস্তা খুব মসৃণ হয় তাহলে আপনি বুঝতে পারবেন না যে গাড়িটা 70 কিলোমিটার বেগে চলছে। মানে আপনার বেগও তো 70 কিলোমিটার, আপনি তো সেই নির্দেশতন্ত্রের মধ্যে রয়েছেন। এটা আমরা বুঝতে পারি না, কারণ পৃথিবীর সাপেক্ষে আমরা কি, আমরা তো একটা সেলও নই মানুষের, একটা হিউম্যান বডির সাপেক্ষে। সেই রকম জন্য আমরা বুঝতে পারি না, গণনাটা খুব জটিল হয়। আমরা যারা সামান্য জ্যামিতি বা পরিমিতির এখনো সেন্সটা আছে মোটামুটি, তারা দেখবেন পৃথিবীকে যদি 1 সেকেন্ডের জন্য স্থির রেখে আমরা যদি সোজা একটা লাইন টানি, মানে পৃথিবী যদি ছিটকে যায় তো সোজা যাবে। একটা সুতোর মধ্যে দড়ি বেঁধে যদি আপনি ঘোরাতে থাকেন, তো যেরকমভাবে ঘুরছে, সুতোটা আটকে রেখেছে ভেতরের দিকে আর একটা ফোর্স বাইরের দিকে আছে, সুতোটা যদি ছিঁড়ে যায় তাহলে ওই ইটটি কি ঘুরতে ঘুরতে যাবে? ইটটি কিন্তু সোজা যাবে কোনো একটা দিকে। সেইটা হচ্ছে সেই মুহূর্তে তার যে স্ট্রেট লাইনটা, সেটা সবসময় তার ব্যাসের সাপেক্ষে 90 ডিগ্রিতেই থাকবে। তো সেই রকম যদি একটা বেগ আমরা নিই, লিনিয়ার মোশন, সেটা হচ্ছে 29 কিলোমিটার পার সেকেন্ড। আমরা কখনো রিয়েলাইজ করতে পারি না আমরা ওই ভেলোসিটিতে রয়েছি। 29 কিলোমিটারে 1 সেকেন্ডে যায়। পৃথিবীর এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ইমপ্রুভ করে আমাদের যখন এই স্যাটেলাইটগুলো বাইরে পাঠানো হয়, তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে মানে এটাকে ইগনোর করে আমাদের এই গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে পাঠানোর জন্য একটা যানের ভেলোসিটি লাগে অন্তত 11 কিলোমিটারের উপরে। যারা অন্তত 11-12 ফিজিক্স পড়েছেন তারা জানে। তাহলে আমাদের যে ফুয়েলটা তৈরি করা হয় সেটা কত বলশালী ফুয়েল। তো বৃহস্পতি যখন তার এই মুহূর্তে যে রাশিতে রয়েছে, সেই রাশির সাপেক্ষে পৃথিবীর যতটা নিকটে আসবে এবং পৃথিবী থেকে মনে হবে বৃহস্পতি যেন পেছন দিকে যাচ্ছে। প্রত্যেক বছরই মোটামুটি 116 থেকে 121 দিনের মতন এই বকরি দশাটা থাকে। তো এই বছর থাকছে 118-19 দিনের জাংচার, 4 মাস। আমরা অ্যাপারেন্টলি 4 মাস বলি, শনির ক্ষেত্রে সেটা মোটামুটি 5 মাস। তো এই সময়টাতে আমরা কি হবে না, বৃহস্পতি শিক্ষক, কিন্তু এই সময় তার শিক্ষকতাটা একটু দণ্ডমুণ্ড হয়ে যাবে। অর্থাৎ এতদিন যে সমস্ত স্টুডেন্ট ধরুন একটু ফাঁকি দিচ্ছিল বা পেছনে বসে কথা বলছিল বা ঠিকমতো গুরুর যে শেখানো হচ্ছে তার প্রতি মনোনিবেশ করছে না, এখন কিন্তু গুরু মহাশয় কঠোর হয়ে যাবেন। হ্যাঁ, এবার গুরু মহাশয়ের কঠোরতা মানে আপনি যদি উল্টে চিন্তা করেন, সেই কঠোরতা কিন্তু সেই স্টুডেন্টের ভালোর জন্য। কারণ তার যে রিল্যাক্সেশন পিরিয়ডটা সে পেয়েছে, রিল্যাক্সেশন পিরিয়ডটাতে সে তার ডিসিপ্লিন নয় সে ছোটোবেলা থেকে, তার ফলে সে সেটাকে উল্টোপাল্টাভাবে ব্যবহার করেছে এবং সেই ব্যবহারের কারণ হেতু এখন তার উপরে কিছু পানিশমেন্ট নেমে আসবে, কিন্তু সেটা কিন্তু তার ভালোর জন্য, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি বকরি থাকাকালীন, আমি একদম অ্যাপারেন্ট, এটা জেনারেল প্রেডিকশন, এখন তো পড়াশোনার ঘরে রয়েছে বৃহস্পতি নিজে, এডুকেশন, তো পড়াশোনা করবেনই। যখন বৃহস্পতি বকরি থাকবে, যে সমস্ত বিদ্যেতে আপনি একটু পিছিয়ে আছেন, যেটা আপনার জীবনে কাজে লাগতে পারে বা সমাজের কাজে লাগতে পারে, এরকম কোনো বিদ্যে যদি আপনি শিখতে চান, তো বকরি থাকাকালীন শিখে নেবেন। হ্যাঁ, শেখার স্পিডটা একটু স্লো হয়ে যাবে, কারণ এক জিনিস আপনাকে বারবার পড়তে হবে, কারণ সেটা এবং পরে দেখবেন সেটা একদম আত্মস্থ হয়ে গেছে আপনার ভেতরে। 118 দিন যারা যে কোনো ফিল্ডে পড়াশোনা করছেন করুন, স্পিরিচুয়াল করতে পারলে তো কোনো কথা নেই, সেটা তো অ্যাপেক্স। কিন্তু মেটেরিয়ালে যদি কিছু শিখতে চান, সেটা আপনার ব্যক্তিগত বা সমাজের ক্ষেত্রে, মনে রাখবেন বৃহস্পতি কিন্তু সবসময় কম্প্রিহেন্সিভ চিন্তা করে, আর শনি একদম ফুললি কম্প্রিহেন্সিভ। শনির মধ্যে কোনো স্বার্থর কোনো ব্যাপার নেই, স্বার্থপর হলেই আপনার পানিশমেন্ট হবে। তো
কিন্তু বৃহস্পতিও কিন্তু যথেষ্ট কম্প্রিহেন্সিভ। তা আপনি এমন কিছু শিখবেন যেটা আপনার নিজের এবং আরও 5 জনের যেটা উপকারে লাগতে পারে। এরকম একটা গাছ পুঁতলেন মনে করুন, তো সেই গাছটা তো শুধু আপনাকে অক্সিজেন দেবে না, তো সেটা সবাইকে দেবে, সেরকম কাজ। তো এই সময় আপনার অ্যাকচুয়ালি কি হবে, আমরা বলি, আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বলি, ইট ইজ আ রিফাইনারি প্রসেস। এই সময় আমাদের যে সোল আছে, আমাদের সোলের ওপরে যে আমাদের যে মনের যে প্রলেপ আছে, ফ্যাটি লিভার হয় না, লিভারের ওপরে ফ্যাটের আস্তরণ পড়ে, সেরকম আমাদের মনটা আস্তরণ করে রাখে। আত্মাটাকে বাইরে আমরা আনতে পারি না, আমাদের ইগো দ্বারা ঢাকা থাকে সেটা সবসময়। কলিযুগে ইগোটা অনেক বেশি বেড়ে যায়। অ্যাকচুয়ালি মানুষ কাকে বিলিভ করবে আর কাকে করবে না সবসময় দ্বন্দ্বে ভোগে। আমি বারবার বলছি না, এডুকেশনের বিকৃতিটা ছোটোবেলা থেকে ঘটে এবং একটা সময় সেটা মহির হয়ে পরিণত হয়, তখন মানুষ আর ওটাকে কাটিয়ে যেতে পারে না। তো সমস্যাটা দূর থেকে শুরু হয়। আমি অনেক সময় দেখবেন বলি, অনেকে আমাকে খুব বাজে কথাও বলেছে ফোন করে, বলে আপনি জানেন না, তার কারণ আপনার পিতামাতাও জানতেন না। আপনার পিতামাতা কেন জানতেন না? কারণ তার পিতামাতাও জানতেন না। এটা সিরিজ অফ আনএডুকেটেড প্রসিডিওর চলছে। আপনি শাস্ত্র জানেন না, তার কারণ আপনার মা বাবাও জানেন না, সেই জন্য জানেন না। আমি সামান্য বিস্তর জানি, চর্চা করি, সেই জন্য আমার দেখবেন সন্তানও জানবে, যদি তারা ইন্টারেস্টেড হয়। আমি চেষ্টা করবো তাদের শেখানোর। এবার কতটা নিতে পারবে সেটা তো তার প্রারব্ধ কর্ম এবং তার সাথে ঈশ্বরের আশীর্বাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি চেষ্টা করব। কিন্তু কেউ যদি নাই জানে, সে চেষ্টাটাই কি করবে, সেটা হচ্ছে ব্যাপার। এবার আমাদের এই সোলকে পিউরিফাই করবে এবং পিউরিফাই করে আমাদের যে কোনো বেটার জিনিস শেখানোর জন্য বেটার সব থেকে বেস্ট পোর্শন। আমি এবার একদম স্পেসিফিক আলোচনায় করি। এই সময় আমাদের বিভিন্ন শাস্ত্রজ্ঞ মানুষ রয়েছেন, আমাদের একদম আমাদের যেটা বলি, আমাকে যত রকম আমাদের পুরাতন গ্রন্থ রয়েছে, সমস্ত গ্রন্থে বিভিন্ন যে টিকা রয়েছে, সেই টিকাতে কিন্তু পরিষ্কার বলা রয়েছে একটি কথা, যে বকরি অবস্থায় বৃহস্পতির কিন্তু শুভত্ব বাড়ে, সবসময় বাড়বেই। মাস্টারমশাই দূর থেকে দেখছেন, আপনি হয়তো একটি ছেলে বা আপনার কোনো বন্ধু বান্ধবীর সাথে ফিস ফিস করে গল্প করছে, মাস্টারমশাই শুনতে পাচ্ছে না। এবার মাস্টারমশাই আপনার কাছে চলে এসছে, এবার তো আপনি আর দুষ্টুমি করতে পারবেন না, এবার পড়তেই হবে। তো বকরি অবস্থায় তার শুভত্ব বাড়বে, পড়লেই আপনার জ্ঞান বাড়বে, আপনার পরিধি বাড়বে, আপনি জীবনে সেটাকে উপযোগী জায়গায় লাগাতে পারবেন। দ্যাট ইজ দ্য মেইন থিং। যখন আপনি মনিটর্ড হবেন বাই সামথিং, কোনো একটা বিষয় যখন কোনো উচ্চ মার্গের কোনো ব্যক্তি দ্বারা মনিটর্ড থাকে, তখন সেই কাজটা অনেক বেটার হয়। তো সেটাই হচ্ছে এই ফেজটার অ্যাকচুয়াল কারণ। আমি কিছুদিন আগে আরেকটা কথা বলেছিলাম, যে স্বগৃহে যখন বৃহস্পতি বকরি থাকে, তখন কিন্তু তার ক্ষমতা স্লাইটলি কমে। কি ক্ষমতা কমে? 3টে জিনিস কমে। প্রথম হচ্ছে তার যে স্থানহানি করার ক্ষমতা, সেটা কমে। 2 নম্বর হচ্ছে মানুষের কিন্তু শিক্ষকের পেশেন্স কমে। অ্যাকচুয়ালি শিক্ষক তখন কিছুটা নেক অ্যান্ড ক্রপ দেওয়ার চেষ্টা করে। সেই কারণেই বলছি, খুব কনসেন্ট্রেট করে শেখার চেষ্টা করবেন। অর্থাৎ টিচার একটু তার যে ভাবমূর্তি আছে, শান্ত স্থির থাকা, কারণ তিনি এত সাবঅর্ডিনেট মানুষদের পড়াচ্ছেন। একটা মাস্টারমশাই বা দিদিমণির বয়স যদি 40-45 হয়, সে একটা 12-15 বছরের বাচ্চাকে পড়াচ্ছে। সুতরাং দুজনের ম্যাচুরিটির মধ্যে কোনো দূর পর্যন্ত কোনো নেই, কোনো মিল নেই। সুতরাং তাকে কিন্তু অনেক বেশি ম্যাচিওর্ড বিহেভ করতে হবে, করা উচিত অ্যাকচুয়ালি, তাই সেটাই হয় সমাজে। কিন্তু এই সময় কি হবে, শিক্ষক একটু কড়া হয়ে যাবে, এবং কড়া হয়ে সে কিন্তু তার আচরণের মধ্যে একটু মনে হবে সে একটু বলপূর্বক, কারণ এই যে রিল্যাক্সেশন পিরিয়ডে আপনি যে ফাঁকিটা মেরেছেন, সেটা 4 মাসে আপনাকে গলাধ্যকরণ করাবে আর কি। সেই কাজটা এই মুহূর্তে জুপিটার আপনার প্রতি দেওয়া শুরু করবে এই বকরি থাকাকালীন। যেটা আমি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে বলতে পারি, এই মুহূর্তে যেখানে তার দৃষ্টিগত বিনিময়ে আছে, বা আমি যতটুকু চর্চা করে দেখেছি, আমি ফলগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন দেশের যে সমস্ত রাষ্ট্রনায়ক আছেন, যারা প্রধান আছেন, হ্যাঁ, বিশেষত
সেই সমস্ত জায়গা যেখানে ডিসপিউটেড এরিয়া আছে, পৃথিবীর প্রায় সব দেশের মধ্যেই কিছু না কিছু ডিসপিউটেড এরিয়া আছে, প্রায় সব দেশ। ও বলবে ওই জমিটি আমার, ও বলবে এই জমিটি আমার। তো সেই নিয়ে একটা ইগো, মানে রাষ্ট্রনায়ক তখন তো রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে, সুতরাং সে তখন দেশের মানুষের একটা সেন্টিমেন্ট, দেশাত্মবোধ থাকে, সেই প্রত্যেকটি দেশেরই আছে তার মতন করে। সুতরাং সেই জায়গাটায় সে তার দ্বারা পরিচালিত হতে বাধ্য হন এবং তখন তার মধ্যে একটা ইগো ডেভেলপ করতে পারে এবং সেই ইগো থেকে ব্যাপারটি ছোটোখাটো কোনো স্কারমিশ বা দ্বন্দ্বে কনভার্ট হতে পারে। এই সময় কিন্তু সেই ফেজটা ফুল ফ্লেজের চালু হবে এবং তার পরিপ্রেক্ষিতটাও পৃথিবীতে এখন কিন্তু অলরেডি এক্সিস্ট করছে। এটা আমি একদম সারা পৃথিবীর পার্সপেক্টিভে বলছি। সুতরাং সারা পৃথিবীর যদি জিওপলিটিক্যাল সিনারিও যদি কেউ দেখে বা যারা মোটামুটি একটু ওয়ার্ল্ড নিউজ দেখে, তাহলে কিন্তু সারা পৃথিবীতে এই স্টেটাসটা বর্তমান রয়েছে। এটা থেকে প্রত্যেককে সাবধান থাকতে হবে, যতটা সম্ভব শান্ত থাকতে হবে। এবং যাকে আমরা বলি যে ইনভার্টেড থট, মানে একটি সোলজার অ্যাকচুয়ালি জানে যে পিস কতটা গুরুত্বপূর্ণ এবং যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে। কারণ যুদ্ধ একবার যদি লেগে যায়, যে কোনো একটা গন্ডগোল যদি লেগে যায়, একটা বাড়ির মধ্যে যদি দুটো ব্যক্তির মধ্যে একবার দ্বন্দ্ব লেগে যায়, সেটাকে রেজলিউট করা কত কঠিন জায়গায় হয়ে দাঁড়ায়। যদি কোনো একজন মানুষ একটু বেশি ইগোয়েস্টিক হয়, তাহলে তো মারাত্মক ব্যাপার আর কি। সুতরাং একটা দেশের পার্সপেক্টিভে ভাবুন, যেখানে কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট বা অন্য কিছু ইনভলভ রয়েছে, একটা এত বড় ডোমেইন, সেখানে ব্যাপারটা কতদূর পর্যন্ত যেতে পারে। এবং একটা সোলজার অ্যাকচুয়ালি জানে যে পিস কত গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে সেই সেন্সটা প্রত্যেকের রাখতে হবে। সেটা একটা আমি বারবার বলেছি, বাড়িগুলো হচ্ছে একটা সেলের মতো এবং দেশটা হচ্ছে সেই পুরো কাঠামোটা, বডিটা। সুতরাং একটা সেলও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও কিন্তু অ্যাপারেন্টলি আমাদের শরীরের সামান্য হলেও ক্ষতি। তো সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর কিছু ইনভার্টেড থটস আসবে এবং যার দ্বারা আপনার মধ্যে কিন্তু চিত্তচাঞ্চল্য বা এক ধরনের বলতে পারেন আগ্রাসন মনোবৃত্তি আপনার মধ্যে তৈরি হবে করার। তো যার দরুন কিছুটা ধরুন পাবলিকের মধ্যেও কিছুটা প্রোটেস্ট আসবে। আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে দেখছেন বিভিন্ন কারণে প্রোটেস্ট হচ্ছে, বা সেটা অনেক বড় রকম একটা মুভমেন্টেও কনসলিডেট করে ফেলতে পারে এই সময়টাতে, যদি মানুষ পিসফুলি জিনিসটাকে রেস্ট্রেইন না করতে পারে। তাতে কিন্তু মানে জিনিসটা একটু টার্বিউলেন্স তৈরি হতে পারে এই সময়টা, এবং যুদ্ধ পরিস্থিতিকে অনেকটা বেশি ইন্টেন্সিফাই করবে এই সময়। 2 নম্বর হচ্ছে ইকোনমিক গ্রোথ খুব লো হয়ে যাবে এই সময়। আগেও বলেছি সেটা 2025 সালের মোটামুটি মিড পর্যন্ত সারা পৃথিবীতেই অর্থনৈতিক গ্রোথ স্লো থাকবে। সামনের বছর একটু বেটার হবে, সামনের বছরের ধরুন ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত একটু বেটার থাকবে, কিন্তু আবার তারপরে দেখবেন স্লো হচ্ছে। এবং এরকম করে 25 সাল পর্যন্ত আমাদের এই স্লোনেসটাকে থাকবে। তারপরে আস্তে আস্তে পরিস্থিতি, এটা তো যেরকমভাবে কোলাপসটা হয়, মানে মোটা 2019 সালের প্রায় ধরুন এপ্রিল মাস অনওয়ার্ডস, তারপর থেকে মানে শনি লাস্ট শুক্রের নক্ষত্রে বকরি হয়েছিল 29 এপ্রিল 2019 সালে। তারপরে শনি রবির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, এখন মঙ্গলের নক্ষত্রে বকরি আছে, এরপরে রাহুর নক্ষত্রে বকরি হবে, তারপরে ও গিয়ে বৃহস্পতির নক্ষত্রে বকরি হবে। এই যে 5টা নক্ষত্র, 5 তেরং 65 মাস, তার মানে 5 বছর 5 মাস। আমি সেটা টেন্টেটিভলি বলেছি আপনাদের। 2025 সালের প্রায় মিড পর্যন্ত এই সময়টা কিন্তু ইকোনমিক গ্রোথ দেবে না, মানে যতটা দেওয়া উচিত তার থেকে কম দেবে, বা কিছু কিছু যাদের মান্ডেন জ্যোতিষ অনুসারে একটু খারাপ জায়গায় পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশিই দেবে। বিশেষত বিভিন্ন ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, রেভিনিউ, ট্যাক্সেশন এইসব ক্ষেত্রে কিন্তু একটু কষ্টই হবে পয়সাকে আনতে। যতটা এক্সপেকটেশন করা হয়েছে তার থেকে কিন্তু বহু ক্ষেত্রেই কম আসবে, বা যদি কোনো কারণে বেশি এসেও যায়, সেটা কিন্তু খুব একটা গঠনমূলক কাজে লাগানোটা মুশকিল হয়ে যাবে, কারণ চাহিদাটা এত বেশি থাকবে।
মানে অনেক বেশি ধরুন সাবসিডিমূলক কাজ বা অনেক বেশি ব্যালেন্স অফ পেমেন্টকে মেটাতে কাজ, হ্যাঁ, এই সমস্ত ফরেন রিজার্ভ যেগুলো আছে সেগুলো কমে যাওয়া, এই সমস্ত জায়গায় মেটাতে গভর্নমেন্টের অনেক বেশি ব্যয় করতে বাধ্য হবে। আমি কিন্তু এটা সারা পৃথিবীর পার্সপেক্টিভে বলছি, এমন নয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশাল ধনী দেশ বলে তারাও বেঁচে যাবে, তাদেরও বাঁচার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার কি হয়, একটা অত ধনী দেশ যাদের একটা দীর্ঘকালীন ইতিহাস আছে, তাদের যদি ইকোনমিক একটা ডাউনফল হয়, সেটা যতটা না ইফেক্ট করবে, সেটা ধরুন একটা আফ্রিকান কোনো একটা সেন্ট্রাল আফ্রিকান কোনো কান্ট্রি যেটা অলরেডি খুবই দরিদ্র দেশ, তার রিসোর্স নেই, তার খাদ্য প্রোডাকশন হয় না, তার কোনো ইন্ডাস্ট্রি নেই, সেই দেশের সাপেক্ষে কম্পারেটিভলি বেশি হবে। মানুষেও যেরকম হয়, খুব ধনী মানুষের যদি খুব সময় খারাপ যায়, তার মানে কি এরকম যে সে একেবারে হ্যান্ড টু মাউথ হয়ে যাবে? এরকম খুব রেয়ার ঘটনা হতে পারে আর কি। তো সেইটা একটু মানে ডিফারেন্সটা বুঝবেন। এবার আমি যে ডেটটা বলছি সেটা একটু সবাই একটু মাথায় রাখবেন বা নোট ডাউন করে রাখবেন। 27 অগস্ট থেকে 29 অক্টোবর, মানে 62-63 দিন মতো, এই সময়টা কিন্তু একটু এই যে ঘটনা প্রবাহগুলো যদি বলেন যে ইন্টেন্সিটিটা একটু বেশি রেইজ করবে। এই সময়টা যেহেতু আমাদের এখানে বিভিন্ন রকম উৎসব থাকে, তাছাড়া আমাদের যে সমস্ত ধর্মীয় তত সামাজিক রিচুয়ালস আছে সমাজের, এই সময় প্রচুর মানুষের মধ্যে একটা কংগ্রেগেশন হয়, মেলামেশা ঘটে। তো এই সময়টা কিন্তু প্রত্যেকে খুব সাবধানে কাটাবেন, একটু গন্ডগোলের সময় আছে। ভয় পাওয়ার মতন কিছু নেই। আমাকে বহু মানুষ ফোন করে বলে, আপনি এত নেগেটিভ কথা বলেন, জীবনে একটা পজিটিভ কথা বলতে শুনলাম না। আমি খুব নেগেটিভ মানুষ। আপনি শুনবেন না আমার কথা, যে পজিটিভ বলছে তারটা শুনুন। আমি কি কাউকে মাথার দিব্যি দিয়েছি যে আমার কথা শুনতে হবে? কে আমি? আমার কথা শুনতে হবে? শুনলে আমার নেগেটিভ কথাই শুনতে হবে, না হলে গান বাজনা শুনুন, পজিটিভ স্বপ্ন দেখুন। এই সময়টা কিন্তু খারাপ টাইম যাবে, একদম স্পেসিফিক বললাম। প্রত্যেকে যারা গাড়ি ঘোড়া চলেন বাইরে, যাদের রাশ ড্রাইভিং করা হ্যাবিট আছে, খুব সাবধান, কিন্তু কোনো রকম মানে ব্রিচ অফ রুলস অ্যান্ড রেগুলেশন যেন না হয়। দেখবেন রাস্তার মধ্যে লেখা থাকে যে গতিবেগের যে মাত্রা সেটা 40 কিলোমিটারের বেশি যেন না হয়। অনেক সময় পুলিশিং হয়, সেখানে ক্যামেরা বসানো থাকে, ফাইন হয়, সেগুলো কেউ দেখছে না, মানে আপনি 60 কিলোমিটার বেগে চালিয়ে দিলেন, ও ফাইন দিয়ে দেবো, এরকম মানে ফাইন দেওয়াটা যেন কোনো অপরাধ নয়। আরে বাবা, ওটাও তো পানিশমেন্ট। আপনার লজ্জা থাকা উচিত যে গভর্নমেন্ট আপনাকে ফাইন করছে, আপনাকে প্রিজনমেন্ট, আপনাকে জেলে গিয়ে ঢোকাচ্ছে না, এইটুকু তো লজ্জা করা উচিত। মানুষের বোধই নেই, ফাইন দেওয়াটা মনে হয় যেন সেই মানুষ মনে করে এটা অপরাধ না। আরে ফাইনটা তার পিউনিটিভ পানিশমেন্ট। দেখবেন যখন সাজা ঘোষণা হয় তখন বলা হয়, মাননীয় জজ সাহেবরা তখন বলেন যে 3 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড। তো 50,000 টাকা জরিমানাটা মানে কি? ওটাকে কোনো সোশ্যাল কাজে লাগানো হবে সেই টাকাটা, কারণ আপনি অপরাধ করেছেন, সমাজের কোনো আইন ভেঙেছেন, সুতরাং আপনার থেকে ওই টাকাটা নেওয়া হবে। না হলে আপনাকে দিয়ে গভর্নমেন্ট আরও 3 মাস আটকে রেখে কিছু সোশ্যাল কাজেই আপনাকে ব্যবহার করবে। আপনি রাষ্ট্রের সম্পদ, আপনি কিন্তু ভেবে নেবেন না। আমাদের একটা ডিপার্টমেন্ট আছে ভারতবর্ষের, সেটাকে বলা হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমাদের প্রত্যেকটা হিউম্যান একটা রিসোর্স। রাষ্ট্র কি কতগুলো বাউন্ডারি? মানুষগুলো ছাড়া রাষ্ট্র হয় কখনো? যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন তারা জানেন না ন্যাচারাল জিনিস। তা আপনি কি দেখছেন না আপনি রুলস ভেঙে দিলেন? তার মানে তা নয়। আমি বহু বয়স্ক মানুষকে দেখেছি স্কুলের সামনে দাঁড়িয়ে মানে সে ইউরিনেট করে, ভালো ভদ্রলোক, হয়তো কোনো শারীরিক সমস্যা থাকতে পারে, সেই সংখ্যাটা 2-10% হতে পারে। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি। একটা বাচ্চা দেখে কি শিখছে ওটা থেকে? সামাজিক বোধই নেই মানুষের মধ্যে। আমি বললাম না যে এডুকেশনটা যদি ছোটোবেলায় না হয় সেটা আর বড় হয়ে শেখা যায় না। মহর্ষি বাল্মীকি একজনই হয়েছিল, খুব রেয়ার মানুষ আছে যারা বড় হয়ে কিছু শিখতে পারে। যা শেখা তা ছোটোবেলায় শিখতে হবে। দয়া করে সামাজিক অপরাধ করবেন না। অনেক অপরাধের শাস্তি নেই, তার মানে এটা নয় যে আপনি অপরাধটা করছেন না।
তো এই টাইমটাতে কিন্তু এই পরিমাণটা একটু ইন্টেন্সিটিটা একটু বেড়ে যাবে, সেই ইন্টেন্সিটিটা একটু খেয়াল রাখবেন। ধরুন আমি কতগুলো সেক্টর বলছি, সেই সেক্টরগুলোতে কিন্তু একটু একটু পালসিং হবে, মানে একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি সেক্টর। যারা ধরুন এই যে আমি তথ্য দিচ্ছি, আপনি তথ্য পাচ্ছেন, ইনফরমেশন। এডুকেশন সেক্টর, তথ্য দেওয়া হচ্ছে, একটা বাচ্চাকে মাস্টারমশাই পড়াচ্ছেন, তথ্যে দেওয়া হচ্ছে, তো সেই তথ্যটা আমি বারবার বললাম যে মাস্টারমশাই এবং স্টুডেন্টের মধ্যে খুব ব্যালেন্সিং জায়গাটা মেনটেন করতে হবে, এবং মাস্টারমশাইকে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোলটা প্লে করতে হবে, কারণ বাচ্চার তো সেই সেন্সটা নেই। নাম্বার 3 হচ্ছে যারা বিভিন্ন কেমিক্যাল সেক্টরে কাজ করেন, মনে করুন ফার্টিলাইজার বানানো হয়, মনে করুন আমাদের এই যে বিভিন্ন ঘরের যে কালার, ডিস্টেম্পার, এই সমস্ত বানানো হয়, বা পোশাকের যে বিভিন্ন কালার বানানো হয়, ইভেন বিউটি প্রোডাক্টের এখন মানুষ দেখবেন চুলে বিভিন্ন রং ঢং করে বিভিন্ন রকম, হ্যাঁ, এই সমস্ত, বা আমি ঠিক এগুলোর সাথে পরিচিত নেই, তবে রাস্তাঘাটে আমি অনেক সময় দেখি বিভিন্ন রং ঢং করা মানুষ, সেইগুলো তো অবভিয়াসলি কেমিক্যাল, বা ক্রিম ট্রিম এসব মাখছে আর কি। তো এইগুলোর যে ইন্ডাস্ট্রি আছে তার সাথে আমাদের বিরাট বড় ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে মেডিসিন ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে ড্রাগস যেখানে তৈরি হয় আমাদের, সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে। হতে পারে মানে হবে, আমার হতে পারে বলা মানে আমি এই ক্ষেত্রে কৌশলবশত এই কথাটা বলছি। তো যারা ধরুন প্যাথোলজি সেন্টার আছেন আপনার কোনো, আপনি সেটা চালান বা চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু যারা বিভিন্ন কাজকর্ম করছেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রফেশন, আপনার দেওয়া প্যারামিটারের উপরে কিন্তু ডাক্তারবাবু বা ম্যাডাম চিকিৎসা করবেন। সুতরাং যদি কোনো কারণে ভুল কোনো রকম আপনার মেজারমেন্টে হয়ে যায়, আমি বলছি না ইচ্ছাকৃত, টু আর এ হিউম্যান, ভুল মানুষের হতেই পারে, কিন্তু ভুল হলে সেটাকে স্বীকার করবেন, সেটা নিয়ে এড়ে তর্ক করে প্রচুর মানুষ। এইটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, কারণ আপনার হাতে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনি একটা মানুষের রক্তের বা অন্য কোনো বডি পার্টসের প্যারামিটারটা মেপে ডাক্তারবাবুকে দিচ্ছেন, ডাক্তারবাবু তার উপর ট্রিটমেন্টটা করবেন, সেই পেশেন্টের প্রাণ নির্ভর করছে আপনার উপর। সুতরাং দায়িত্ব সম্পর্কে সচেতন হবেন যে কতটা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের যে সমস্ত এই শুক্রের যে সমস্ত সেক্টর আছে, অর্থাৎ সেটা মনে করুন আমাদের এন্টায়ার এন্টারটেনমেন্ট সেক্টর আছে, আমাদের গান বাজনা, ছবি আঁকা, নাটক, থিয়েটার, যাত্রা, ধরুন তার সাথে স্কাল্পচারিং, তার সাথে আইটি মানে বিভিন্ন রকম সফটওয়্যার রিলেটেড কাজ বা সফট হার্ডওয়্যারের কাজ, হ্যাঁ, পুরো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তার সাথে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের ধরুন যে ইনটক্সিকেশন, যেগুলো আমরা আমাদের ক্ষেত্রে যেগুলো খাওয়ার ক্ষেত্রে মানে সেবন করার ক্ষেত্রে লাইসেন্স আছে, হ্যাঁ, এই সমস্ত যে সমস্ত বিজনেস, এর বেশি আমি আর বলছি না। তো যেটা খেলে অপরাধ নয় এরকম বস্তু, ইনটক্সিকেটিং যে সমস্ত, তো সেই সমস্ত বস্তুর ক্ষেত্রেও কিন্তু যারা ব্যবসার সাথে যুক্ত একটু আপস অ্যান্ড ডাউনস আসবে এই সময়টা। এই সময়টা একটু সাবধানে এই কাজের সাথে যারা যুক্ত তারা এ করবেন। আর আগেই বললাম যে বিভিন্ন রেভিনিউ সেক্টরের সাথে যুক্ত, যেখানে টাকা পয়সার লেনদেন হয়, অ্যাকচুয়ালি আপনি টাকাটা নিচ্ছেন কারোর থেকে, নিয়ে সেটা কোনো ডেভেলপমেন্টাল পারপাসে খরচা হবে, সেক্ষেত্রে কিন্তু, এবং সেটা কিন্তু মনে করুন একটা ছোট পাড়ার কোনো ক্লাব, সেই ক্লাব মনে করুন এলাকার 100 জন মানুষের থেকে সামান্য করে কন্ট্রিবিউশন তুলে একটা ধরুন রক্তদান শিবির বা এসব কিছু করছে। যারা বিভিন্ন উদ্যোক্তা আছেন তারাও কিন্তু খুব সচেতন থাকবেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। ব্লেম আসতে পারে, কিন্তু হয়তো সেই মানুষটি খুবই ইনোসেন্ট, জানে না, কিন্তু ব্লেম চলে আসতে পারে, ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এরপরে যেটা বলি সেটা হচ্ছে যে যারা বিভিন্ন অকাল্ট সায়েন্সের মানে ধরুন এই সমুদ্র বিজ্ঞান নিয়ে করছেন, অ্যাস্ট্রোলজি তো একটা বিস্তৃত সাবজেক্ট, অথর্ববেদ না পড়লে আপনি পড়তেই পারবেন না প্রথম। আর যেগুলো অনুবাদক যে সমস্ত বই আছে, দয়া করে সেগুলো খুব জ্ঞানী মানুষের থেকে জেনে নিয়ে পড়বেন যে কোনটা পড়া উচিত, কারণ বাজারে অনেক বই আছে। আমি বারবার বলেছি যে কোনো একটা ভাষায় যখন কোনো একটা বই লেখা হয়, তার যখন কোনো লিটারাল কোনো মানে একদম আক্ষরিক ট্রান্সলেশন হয় যেটা,
সেটা কিন্তু কোনোদিন কোনো কাজের কাজ হয় না। কারণ প্রত্যেকটা ভাষার একটা এক্সপ্রেশনের মোড আছে। সংস্কৃত আদি ভাষা এবং তার একটা এক্সপ্রেশনের মোড আছে। তামিল আদি ভাষা, তার একটা এক্সপ্রেশনের মোড আছে। আপনি যদি কোনো তামিল লিটারেচারকে আপনি যদি বাংলায় তর্জমা করেন, তো তার জন্য মহাপণ্ডিত ব্যক্তি হতে হবে, যে দুটো ভাষার সেন্সেশন, মানে দুটো ভাষার ব্যাখ্যা সম্পর্কে মানে তার আছে, এইরকম মানুষ থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা করে দেবে। তো এইটা একটু খেয়াল রাখতে হবে। যারা এই শাস্ত্র সম্পর্কে পড়তে চান তারা পড়তে পারেন, কিন্তু বেটার মানুষের থেকে চেষ্টা করবেন সেটা নেওয়ার। বহু মানুষ আমাকে ফোন করে, আপনি শেখান কি না? আগে না, আমি শেখাই না, আমার সময় নেই। ভেবেছিলাম শেখাবো 19 সালের শেষে, কিন্তু পারিনি। শারীরিক কারণে বা অন্যান্য কিছু অবস্ট্যাকেলস আছে, সেগুলোর জন্য করতে পারিনি। রোজ কিছু না কিছু মানুষ ফোন করে, প্রসঙ্গক্রমে বললাম। এই মুহূর্তেও মনস্থির করিনি, করলে পরে জানিয়ে দেবো যদি ক্যাপেবল হই কখনো। আর লাস্ট একটা পয়েন্ট বলে রাখবো, সেটা হচ্ছে যারা বিভিন্ন বড় কোনো প্রপার্টি পারচেস করার চেষ্টা করছেন। বড় মানে আমাদের মনে করুন 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা এরকম কোনো জমি এই মুহূর্তে পারচেস করার চেষ্টা করছেন। তারা কিন্তু একটু ছক দেখিয়ে নেবেন। যদি বিশ্বাস থাকে সাবজেক্টের প্রতি, তাহলে একটু ছকটা দেখিয়ে নিয়ে তারপরে পারচেস করবেন। কতদিন পর্যন্ত? না, নভেম্বরের 24 তারিখ পর্যন্ত। তারপরে কি করবেন সেটা তার পরের ফেজে বলবো, কিন্তু এই পর্যন্ত প্রাইমা ফেসি বলে রাখলাম যে একটু গন্ডগোল আছে। এবং বাচ্চাদের প্রতি কিন্তু খুব খেয়াল রাখবেন। প্রত্যেক পেরেন্টসকে বলছি, খেয়াল রাখা মানে আমি রাস্তা দিয়ে চলাফেরা করার সময় দেখি যে সেই মা বা বাবা তাকে এত বোঝাচ্ছে, মানে এখন তো রাস্তাঘাটে অধিকাংশ মানুষই কানে একটা ফোন দিয়ে চলে, মানে সে গাড়ির হর্নও শোনে না, সে কি কথা বলে। তো বাচ্চাটিও তার থেকে কি শিখছে, মানে বারবার বলছি না যে আপনি জানেন, মা বাবা জানে না বলেই আপনি জানেন না, তাহলে মা বাবা যেটা জানে সেটা সন্তানও জানবে। তা আপনাকে দেখছে ওই হ্যাবিটগুলো, আপনার থেকে হ্যাবিটগুলো অপ্ট করছে আস্তে আস্তে এবং নিভৃতে। এগুলোকে আমরা বলি ওরাল ট্র্যাডিশন। আমাদের বেদ যেভাবে পাঠ হতো সেটা ওরাল ট্র্যাডিশনে পাঠ হতো, মুখস্থ। মানুষের স্মৃতিশক্তি এত উর্বর ছিল, বইটি সামনে পড়লে, গুরু মহারাজ যখন পড়তেন সামনে, তো সেটা এমনি মুখস্থ হয়ে যেত। তার স্টুডেন্টরাও যেরকম গুরু সেরকম শিষ্য। এখন ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে আর কি। তো যাই হোক, আপনারা এই সময়টা ফেজটাতে একটু সাবধান থাকবেন। এবং বৃহস্পতি অলরেডি ফল দেওয়া শুরু করেছে। বৃহস্পতি বকরি হয়ে যাওয়ার পরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ প্রচুর বেড়ে যাবে। হ্যাঁ, সারা পৃথিবীব্যাপী যেখানে যেখানে এই সময় বৃষ্টি হয়, মনে করুন ইউরোপে তার এই সময় বৃষ্টি হবে না, মানে শীতকালে হবে। এবং এটা কিন্তু আমাদের চলতে থাকবে এখন প্রায় শীতকাল পর্যন্ত কম বেশি এবছরে। হ্যাঁ, তো এটা একটু সাবধান থাকবেন এই সময়টা। যারা যারা বিভিন্ন কোস্টাল এরিয়া বা একটু লোল্যান্ড এরিয়ায় বসবাস করেন, তারা যতটা স্যানিটেশন মেনটেন করতে পারেন। কারণ বিভিন্ন ভেক্টর ভাইরাস যেগুলো রয়েছে, মনে করুন ডেঙ্গু বা এই সমস্ত কিছু, সব লিভার ডিজিজ এগুলো। তো যাদের ক্ষেত্রেই এই সমস্যা আছে তারা কিন্তু ঘর বাড়ি একটু ক্লিন রাখবেন। কারণ বৃহস্পতির মুভমেন্ট মাত্র 10 ডিগ্রি হবে। বিশেষত তুলা এবং কন্যা এই দুটো নবাংশ দিয়ে বৃহস্পতি যখন পাস করবে, কিছুদিন পর থেকেই পাস করবে। ওই যে ফেজটা আমি বলেছি, ফেজটাতে বেশি পাস করবে 27শে অগস্ট থেকে 29শে অক্টোবর পর্যন্ত। তো এই সময়টা কিন্তু একটু বেশি সচেতন থাকবেন। বাচ্চা এবং বয়স্ক মানুষরা কিন্তু বেশি সচেতন থাকবেন। আমি একটু লগ্ন ভিত্তিক আপনাদের জাস্ট বলে দিই। অগ্নিতত্ত্বের যে লগ্ন আছে, অর্থাৎ সিংহ, ক্ষমা করবেন, মেষ, সিংহ এবং ধনু 1, 5, 9, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা হচ্ছে ফুলি লার্নিংয়ের সময়। পড়াশোনা করবেন এবং কাজকর্ম ব্যতিরেকে যতটুকু সময় পাবেন সেটা স্টাডিতে ইনভেস্ট করবেন এবং প্রোডাক্টিভ স্টাডিতে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব বেটার হবে। কোনো ইমুভেবল প্রপার্টি এ সময় পারচেস করতে পারেন। আপনার হাতে যোগ আছে এ সময় একদম প্রকৃষ্ট। তবে চেষ্টা করবেন একটু ভালো করে সার্চিং করে তারপরে কাজকর্মটা করা। এবং আরও একটা জিনিস বলছি, সেটা হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় যেহেতু রাহু অবস্থান করছে, এবং এখন রাহু বৃহস্পতির মোশনটা একদিকে হয়ে যাবে কিছুদিনের জন্য। তো তার ফলে যে নলেজ পাবেন সেই নলেজকে না রাইট ডাউন করে রাখবেন, লিখে রাখবেন কোনো নির্দিষ্ট জায়গায়।
বা অন্তত মার্ক করে রাখবেন, না হলে কিন্তু আপনার মধ্যে ফরগেটফুলনেস আসতে পারে। পড়লেন, তথ্যটা কিন্তু রিভাইজ করার সময় মনে থাকবে না যে কোথা থেকে পড়েছেন, বা কোনো ভিডিও দেখলেন, কোনো একটা ইউটিউব চ্যানেল থেকেই দেখলেন, তো নামটা লিখে রাখবেন কোথায় থেকে পড়েছেন বা দেখেছেন, এটুকু করে রাখবেন, না হলে সমস্যা আসতে পারে। চোখ থেকে খুব সাবধান থাকবেন, এবং যেসব মানুষদের প্রস্টেটের প্রবলেম আছে, পুরুষদের ক্ষেত্রে বলছি, বা লেফট কিডনিতে সমস্যা, কিডনিতে স্টোন বা তার কিডনিতে অন্যান্য ডিসঅর্ডার যদি থাকে, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখাবেন। এবং পায়ের যে আমাদের যে ফিঙ্গার্স আছে, একদম ফ্যালাঞ্জেস একদম শেষের দিকে, যখনই রাস্তাঘাটে কোনো জায়গায় দাঁড়াবেন, মনে করুন কোনো বাস স্টপে দাঁড়িয়ে আছেন, চেষ্টা করবেন যে বাস স্টপেজের মধ্যে থাকা। বহু মানুষ আমি দেখি রাস্তায় নেমে দাঁড়িয়ে থাকে। এই হ্যাবিটগুলো ছোট ছোট হ্যাবিট, কিন্তু এগুলোকে ত্যাগ করুন। রাস্তার মধ্যে থুতু ফেলা যেখানে সেখানে, হ্যাঁ, এগুলো ভেরি ডার্টি হ্যাবিট। বিভিন্ন দেশে কিন্তু খুব সিভিয়ার পানিশমেন্ট আছে এগুলোর জন্য। আমাদের দেশে হয়তো মানুষ এতটা সচেতন নয়, তবে নতুন ছেলেমেয়েরা কিন্তু এ সম্পর্কে খুব সচেতন। আমি দেখেছি বাচ্চারা এই ব্যাপারে খুব কনসিয়াস। তো এগুলো করবেন না। পায়ের ওপর দিয়ে কোনো কারণে কোনো ভেহিকেল চলে গিয়ে আপনার আঙ্গুলে কিন্তু চোট আসতে পারে, বা একটা সাইকেলই চলে গেল, হয়তো আপনি একটু এজেড মানুষ, হাড়ের হয়তো তখন এরোশন শুরু হয়ে গেছে, আপনার হাড় ভেঙে যেতে পারে কিন্তু। তো একটু সাবধান থাকবেন। আর যাদের রিউমেটয়েড আর্থারাইটিস রয়েছে তারা একটু সাবধান থাকবেন। 2, 6 এবং 10 অর্থাৎ পৃথ্বীকারক ঘর, বৃষ লগ্ন, কন্যা লগ্ন এবং মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময়টা কিন্তু কম্পারেটিভলি বেটার টাইম। হ্যাঁ, বিশেষত বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ বেটার টাইম, মকর লগ্নের ক্ষেত্রেও তাই, বেশ বেটার টাইম। কিন্তু আপনি প্রচুর সোর্স পাবেন, খুব মন দিয়ে শুনবেন, আপনি প্রচুর যোগাযোগ পাবেন, সোর্স পাবেন, কিন্তু কার্যে রূপান্তরিত করতে গেলে আপনার ছকে কিন্তু ভালো স্ট্রেংথ দরকার আছে। অর্থাৎ কাজের এক্সিকিউশনটা হতে চাইবে না, কিন্তু আপনার কাজের না প্ল্যাটফর্মটা তৈরি হয়ে থাকবে টোটালি। যেই না 24 তারিখটা ক্রস করবে, দেখবেন তার 7-10 দিনের মধ্যে কাজগুলোর কিন্তু এক্সিকিউশন হওয়া শুরু হয়ে গেছে। সাবজেক্টও আপনার ছকের কতটা স্ট্রেংথ আছে। একদম যদি লো স্ট্রেংথে থাকেন, ছকের মানে ভায়াবিলিটি খুব কম আছে, গ্রহগত স্ট্রেংথ কম আছে, দশাগত স্ট্রেংথ কম আছে, বা হাতের অবস্থাও খুব একটা বেটার নয়, তাহলে কিন্তু আপনাকে মোটামুটি জানুয়ারি পর্যন্ত ওয়েট করতে হবে, তার আগে কিন্তু ফল দেবে না। বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু ফল দেবে, এবং আমি মোটের ওপর বলতে পারি সময়টা কিন্তু কম্পারেটিভলি বেটার। যাদের মধ্যে ভাজা খাওয়ার খুব প্রবৃত্তি আছে, বা রাতের দিকে খুব রিচ খাওয়ার প্রবৃত্তি আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে এই সময়টাতে। একটু সিলেক্টিভ খাবার দাবার খাবেন, হ্যাঁ, খুব বেশি রিচ খাবার গ্রহণ করবেন না, ঝাল খুব বেশি খাবেন না। বৃহস্পতি কিন্তু ঝাল রোধক অ্যাকচুয়ালি। বৃহস্পতির স্বাদ হচ্ছে একটু বেশি মিষ্টি অল্প টক, আর শুক্রের ঠিক উল্টো, একটু বেশি টক অল্প মিষ্টি। তো বৃহস্পতি একটু সুগার কেন্দ্রিক, হ্যাঁ। তো যাই হোক, আর একটু স্থূলত্ব বৃদ্ধিকারী, কারণ বৃহস্পতির ওজন অত্যন্ত বেশি, 1600খানা পৃথিবী বৃহস্পতির মধ্যে প্রবেশ করে যেতে পারে। বৃহস্পতির আয়তন, গুরু শুধু বলা হয় তিনি গুরু মহাশয় বলে নয়, গুরু তার যে ভার সেটার জন্য বলা হয় হেভি ওয়েটি প্ল্যানেট। আমাদের যত রকম পজিটিভ আসপেক্ট আছে লাইফের, আপনি যতটুকু পেয়েছেন, মনে করুন আপনি একটা জামা পেয়েছেন জীবনে, সেটুকুই আপনাকে জুপিটারই দিয়েছে। জুপিটার অ্যাকচুয়ালি আমাদের জীবনে যে রোলটা প্লে করে, সেটা হচ্ছে কিছুটা মায়ের রোল, মাসি মামা এদের রোল, এবং বাবার রোল প্লে করে, এবং তার সাথে দাদু ঠাকুমার রোলও প্লে করে। দেখুন, প্রত্যেকটা ক্যারেক্টারই ভীষণ মানে লাভেবল ক্যারেক্টার একটা মানুষের জন্য। তারা সবসময় কিছু দেওয়ার মতন অবস্থায় থাকে। দেয়া মানে সেটা অ্যাবস্ট্রাক্ট হতে পারে, বস্তু না হতে পারে, সেটা নলেজ, সেটা পথপ্রদর্শক, সমস্ত জায়গায় কিন্তু জুপিটার অত্যন্ত শুভ ফল প্রদানকারী। এই জন্য আপনার জীবনে যে কোনো যতটুকু মেটেরিয়াল এবং যতটুকু স্পিরিচুয়াল পেডিস্টাল তৈরি হচ্ছে, মনে রাখবেন সেটা কিন্তু জুপিটার না হলে সেটা সম্ভব নয়। দেওয়ার মতন অবস্থা অন্য কোনো প্ল্যানেট নেই। কারণ শনি আপনাকে দিতেই পারবে না যদি পেডিস্টালটা না থাকে। আপনাকে দিল কিছু, আপনি জল খেতে চাইছেন, জল কিভাবে খাবেন আপনি? আপনার তো পাত্র লাগবে।
সেই কারণে পাত্রটা নির্মাণ জুপিটার করে দেয়। আর খাওয়ার ক্ষেত্রে সংযম থাকবেন, এবং ব্লাড সুগারের ক্ষেত্রে যেটা বললাম একটু সংযম থাকবেন। আর গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে, কারণ রাহুর পোস্টিক বেটার নয়। গাড়ি ঘোড়ার প্রতি নজর দেবেন চালানোর ক্ষেত্রে বা নিজে চলার ক্ষেত্রে। 3, 7 এবং 11 বায়ুকারক। মিথুন, তুলা এবং কুম্ভ লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মোটের ওপরে বেটার বলা যায়। মানে আগের লেয়ারের থেকে বেটার সময়। একটাই শুধু নেগেটিভ সময় আছে, সেটা হচ্ছে যারা ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা চেষ্টা করবেন। ডিসিপ্লিন ফোর্সে শুধুমাত্র নয়, যারা বিভিন্ন রেভিনিউ বা ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন, ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করেন, তারা কিন্তু যেহেতু অন্যের অর্থ আপনার কাছে গচ্ছিত রাখা হয় এবং সেই অর্থ আপনি একদম অ্যাজ পার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি সেগুলোকে মেনটেন করছেন, সেই ব্যাপারে কিন্তু আপনি অত্যন্ত সংযত থাকবেন। মানে আপনার হাত দিয়ে কোনো ভুল কাজ হয়ে যেতে পারে, বা আপনার যে একদম সিনিয়র অথরিটি আছে তার সাথে কিন্তু আপনার একটু বাকবিতণ্ডা হতে পারে, বা একটু ইনসাবঅর্ডিনেশনের সমস্যা হতে পারে। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই হতে পারে। আর যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, বা হাঁটা চলার ক্ষেত্রে খুব সাবধান। সন্তানের বিষয়ে খুব সাবধান থাকবেন, স্পেসিফিক বলছি, সন্তানের বিষয়ে খুব সাবধান থাকবেন। মানে কোনো রকম গাফিলতি করবেন না। যদি সন্তানের ভয়ে, বিশেষত একদম ছোটবেলায় যখন একেবারে বোধ তৈরি হয়নি, একটি বাচ্চা জানে না যে খাট থেকে ধরুন হট করে লাফ দিলে তার যে চোট লাগতে পারে, সেই সেন্সেশনটাই তার আসেনি, সেই বয়সের সন্তান। আর অ্যাডলোসেন্ট এজে যারা চলে গেছে, মোটামুটি 13 বছর অনওয়ার্ডস থেকে মানে আর কি 17-18 বছর বয়স, খুব সাবধানে রাখবেন। এবার একটা মা বাবা হিসাবে আপনারা আশা করি বুঝতে পারেন যে এই বয়ঃসন্ধির সময়টাতে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত, সেটা অবশ্যই করবেন। আর যেটা চেষ্টা করবেন, যাদের দেখবেন যে কোমর থেকে পা পর্যন্ত অংশের মধ্যে স্থূলত্ব বেশি আছে শরীরের লোয়ার পোর্শনে, তারা কিন্তু পারলে অবশ্যই মানে সেই স্থূলত্ব কম করার জন্য যেরকম ব্যায়াম, যোগা, ডক্টর যেভাবে আপনাকে করবেন সেটা কিন্তু মেনে চলবেন। না হলে সেখান থেকে কিছু পরবর্তীকালে ওবেসিটি রিলেটেড কিছু ট্রাবল আসতে পারে, থাইরয়েডের সমস্যা বৃদ্ধি করতে পারে, ডান দিকের কিন্তু লাংসে সমস্যা আসতে পারে আপনার, ইভেন ডান দিকের কিডনি এবং ডান পোর্শন অফ দি ডাইজেস্টিভ পার্ট, যে সমস্ত যন্ত্র আছে সেখানেও কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো যেরকমই সমস্যা হোক সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, এবং একদম কোনো রকম গাফিলতি করবেন না। আর রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সাবধানে, সন্তানদের খেয়াল রাখবেন। লাস্ট পোর্শন সেটা হচ্ছে জলকারক 4, 8 এবং 12, কর্কট লগ্ন মানে আর বৃশ্চিক লগ্ন এবং মীন লগ্ন, তিনজনের জন্য বলি এই সময় কিন্তু বেটার টাইম ফর হুইচ অফিসে যদি কাজ করেন কোনো সিনিয়রের কাছ থেকে সময় শেখার চেষ্টা করুন যে কীভাবে কাজটা আরও এফিশিয়েন্টলি করা যায়। এটা কিন্তু এক্সক্লুসিভলি কাজের ক্ষেত্রে বলছি। আপনি যদি কোনো রিসার্চ কাজ করেন, রিসার্চ রিলেটেড কাজ করেন, তাহলে আপনার ইনস্ট্রাক্টরের থেকে শেখার চেষ্টা করুন, সব থেকে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করুন এবং সেটা আপনার কাজে প্রতিফলন করবার চেষ্টা করুন। আপনি যদি কোনো কলেজে পড়ান, আপনার কোনো স্কুলে পড়ান, আপনি কোনো সিনিয়র টিচারের থেকে শেখার চেষ্টা করুন। শিখলে পরে কখনো হয় না, টিচারের কোনো বয়স হয় না। তার যদি নলেজ থাকে তাহলে সেটা শিখে নিন তার থেকে, আপনার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ হবে। যারা বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কিছু শিখতে চান, মনে করুন ভেহিকেল চালানো বা অন্যান্য বিভিন্ন, কেউ সাইক্লিং শিখতে চান, তারা এই সময় কিন্তু শিখতে পারেন, বাট একটু সাবধানে শিখবেন, কোনো সময়টার একটু সেন্সিটিভিটি আছে এই সময়। কোনো গার্জিয়ানকে নিয়ে বা কোনো টেকনিক্যাল গুরুত্বপূর্ণ লোককে নিয়ে শিখবেন, নিজে নিজে কাজটা না করাই বেটার। আর যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কম্পারেটিভলি বেটার দেবে। আমি আগে বলেছি কিন্তু সময়টা একটু গন্ডগোল আছে, কিন্তু এই প্রেক্ষাপটে বেটার আছে। মায়ের শরীরের প্রতি নজর দেবেন একটু বেশি পরিমাণে। আর বাবার বয়স যদি 65 অনওয়ার্ডস হয় তাহলে কিন্তু পিতার শরীরের দিকেও নজর দেবেন। আমি অ্যাজ এ হোল পুরো জায়গাটাই ক্লিয়ার করেছি। আশা করি আপনাদের প্রশ্ন থাকলে আমি পরের অনুষ্ঠানে বলে দেব।
আমাকে মেসেজ করবেন, তাহলে আমি বুঝতে পারি। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমার থাকে না। ভালো থাকবেন প্রত্যেক।